হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 11ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, বলছে 12 ও 42 এর তৃতীয় সমানুপাতি এবং 16 ও 56 এর তৃতীয় সমানুপাতির অনুপাত কত? তো দুটো জিনিস বলেছে, একটা হচ্ছে 12 ও 42 এর তৃতীয় সমানুপাতি এবং 16 ও 56 এর তৃতীয় সমানুপাতির অনুপাত কত। দেখো, দুটো সংখ্যা যদি বলে দেয় তাহলে তার তৃতীয় সমানুপাতি বের করার একটা ফর্মুলা আছে। তৃতীয় সমানুপাতি সমান সমান কি হবে? সমান সমান হবে হচ্ছে দ্বিতীয় সমানুপাতি তার স্কয়ার, দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি, ওটা ঠিক আছে, দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি হবে এখানে, তার স্কয়ার ডিভাইডেড বাই প্রথমটা, ডিভাইডেড বাই প্রথম সংখ্যাটা আর কি, মানে দ্বিতীয় সংখ্যা তার স্কয়ার ডিভাইডেড বাই প্রথমটা। তাহলে দেখো 12 ও 42 এর তৃতীয় সমানুপাতি এখানে তাহলে কত হবে? দ্বিতীয়টা মানে 42 বা মধ্যটা মানে 42 তার স্কয়ার ডিভাইডেড বাই 12, মানে কত? 42 গুণ 42 ডিভাইডেড বাই বড়। একই রকম করে 16 আর 56 তাহলে কত হবে? 56 স্কয়ার ডিভাইডেড বাই 16, মানে দ্বিতীয়টা 56 স্কয়ার ডিভাইডেড বাই 16। তা এই দুটোর আমার অনুপাত চেয়েছে, মানে আমার কার কার অনুপাত চেয়েছে। তো এটা ভাঙলে কত হয়? 56 ইন্টু 56 ডিভাইডেড বাই 16। একটু যদি কাটাকুটি করি দেখো, কাটাকুটি করলে হয় কত? 3 দিয়ে কাটলে হয় 4, এখানে হবে 14। 4 দিয়ে যদি 2 7 আর 2 দিয়ে 42 কে কাটলে হয় 21, মানে হচ্ছে 21 গুণ 7। এটাকে কাটাকুটি করলে দেখো, ও এটা 16 লিখেছে, এটা 56 হবে। আচ্ছা, 16 দিয়ে 4 দিয়ে কাটলে হয় 4, 4 14 56, এখানেও হবে 4 14 56, মানে কত? 14 গুণ 14। তাহলে এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত কত হবে? 21 গুণ 7 ইসটু 14 গুণ 14। আবার দেখো 7 আর 14 কে কাটলে এখানে 2 থাকে, আবার 21 আর 14 কেও দেখো 7 দিয়ে কাটা যায়, তাহলে 3 আর এখানে হবে 2, মানে কত থাকছে? 3:2 গুণ 2 মানে 4, মানে 3:4 হবে। আচ্ছা, এই ফর্মুলাটা আমার কি করে বেরোচ্ছে দেখো, 12 ও 42 এর তৃতীয় সমানুপাতি, তো মানে হয় 12, আমি ধরলাম 12 আর 42 এর তৃতীয় সমানুপাতি হচ্ছে x, তাহলে কি হবে? 12, 42 ও x হবে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টার অনুপাত যা হবে সেটা হবে দ্বিতীয়টা আর তৃতীয়টার অনুপাত। আবার যদি চারটে থাকে তাহলে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান হবে দ্বিতীয়টা ইস্টু তৃতীয়টা সমান সমান হবে তৃতীয়টা ইস্টু চতুর্থটা সমান সমান, এইভাবে চলতে থাকবে। তার মানে কি 12/42 সমান সমান হবে 42/x, তাহলে কোনাকুনি গুণ করলে 12 গুণ x সমান সমান হবে 42 গুণ 42, মানে 42 এর স্কয়ার, তাহলে x সমান সমান হবে 42 এর স্কয়ার বাই 12। এইভাবে আসছে, ঠিক আছে। তা আমি একবারে এটা বসিয়ে দিয়েছি, তাই এই ফর্মুলাটা মনে রাখলে, মানে দ্বিতীয়টার স্কয়ার ডিভাইডেড বাই প্রথম সংখ্যাটা, তৃতীয় সমানুপাতি বললে এই ফর্মুলাই হয়ে যাবে। তা আমার উত্তর কি আসলো? 3:4, মানে অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, একটি সাধারণ পেন্ডুলামের পর্যায়কাল বিভিন্ন সময়ে 2 পয়েন্ট, মানে কোনো একবার 2.2 সেকেন্ড, একবার 1.8 সেকেন্ড, একবার 2 সেকেন্ড, একবার 1.6 সেকেন্ড, একবার 2.4 সেকেন্ড। আচ্ছা, এখানে তোমাদের জিকের একটা কোশ্চেন আসে, পেন্ডুলামের পর্যায়কাল কত? পেন্ডুলামের পর্যায়কাল মানে একবার কমপ্লিট করতে টাইম লাগে হচ্ছে 2 সেকেন্ড। পেন্ডুলামের পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, মানে এক পাক পুরো কমপ্লিট করতে টাইম লাগে 2 সেকেন্ড। তাহলে দেখো এদের গড় বের করতে বলেছে, তাহলে গড় মানে কি? এই যতগুলো সেকেন্ড লাগছে 2.2 সেকেন্ড, 1.8 সেকেন্ড, 2 সেকেন্ড, এগুলো সমষ্টি ডিভাইডেড বাই যতবারের ইয়ে দিয়েছে সেইটা, তার মানে কত হবে? এদের সমষ্টি যদি করি তাহলে 2.2, 1.8, 2 সেকেন্ড, মানে 2.0 লিখছি, 1.6 সেকেন্ড আর 2.4 সেকেন্ড, এদের যোগ করি তাহলে 4 আর 6 10 আর 8 18 দিয়ে 20 শূন্য, হাতে 2, 2 দিয়ে 4, 4 আর 5, 5 দিয়ে 7, 7 আর 8, 8 দিয়ে 10, মানে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে পেন্ডুলামের গড় পর্যায়কাল কত? 10 ডিভাইডেড বাই কতবারের দিয়েছে? 1 2 3 4 5 বারের, তাহলে 10 ডিভাইডেড বাই 5 হবে, মানে কত হবে? 2। তাহলে পেন্ডুলামটির গড় পর্যায়কাল কত? 2 সেকেন্ড, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একই দিকে গতিশীল 300 মিটার ও 200 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 70 কিমি পার ঘন্টা ও 120 কিমি পার ঘন্টা। পেছন থেকে এসে দ্রুততর ট্রেনটির ধীরগতির ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? দেখো এখানে কতগুলো জিনিস জানার আছে। দুটো ট্রেন তারা একই দিকে যাচ্ছে, মানে এই ট্রেনটাও এইদিকে যাচ্ছে, এই ট্রেনটাও এদিকে রয়েছে। একটা ট্রেন পিছিয়ে রয়েছে আর একটা ট্রেন এগিয়ে রয়েছে। কোন ট্রেনটা পিছিয়ে রয়েছে? যে দ্রুততর গতির ট্রেন সেটা পিছিয়ে রয়েছে, যে ধীর গতির ট্রেন তুলনামূলকভাবে সে এগিয়ে রয়েছে, মানে 120 কিমি ঘন্টা ট্রেনটা হচ্ছে পিছিয়ে রয়েছে, মানে এইটা, আর 170 কিমি পার ঘন্টা ট্রেনটা হচ্ছে নিচেরটা আর কি, ও এগিয়ে রয়েছে। এবার কি করবে তাহলে? পিছিয়ে থাকা যে ট্রেনটা তার তো গতিবেগ বেশি, তা সে 70 কিমি পার ঘন্টা গতিবেগের ট্রেনটাকে অতিক্রম করবে।
আচ্ছা, দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করা মানে কতটা দূরত্ব যাওয়া? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যাওয়া। পরস্পরকে অতিক্রম করা মানে কতটা দৈর্ঘ্য যাওয়া? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে দেখো, পরস্পরকে অতিক্রম করবে মানে পরস্পরকে কতটা অতিক্রম করবে? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যত ততটা অতিক্রম করবে। মানে কত? 300 আর 200, মানে 300 যোগ 200 মিটার, মানে পরস্পরকে কতটা দূরত্ব অতিক্রম করবে? 500 মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, আরেকটা জিনিস কি, ট্রেন দুটো একই দিকে গেলে তাদের আপেক্ষিক গতিবেগ বা নেট গতিবেগটা কত হয়? যদি একই দিকে যায় সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ হয়ে যায় বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কত হবে? বেশি গতিবেগটা মানে 120 মাইনাস 70, তাহলে কত হয়? 50 এত কিমি পার ঘন্টা। আচ্ছা, এই কিমি পার ঘন্টাটাকে আমি কিসে নেব? আমি নেব হচ্ছে মিটার পার সেকেন্ডে। তা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 50 ইন্টু 5/18, এটা গুণ করলে কত? 2 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 9 আর 25 হয়, মানে 25 গুণ 5 ডিভাইডেড বাই 9 এত, এটা মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা মিটার পার সেকেন্ড। তার মানে কি? তাহলে ট্রেন দুটোর আপেক্ষিক গতিবেগ 25 ইন্টু 5/9 মিটার পার সেকেন্ড। মানে কি? মানে ট্রেন দুটো পরস্পরকে 25 ইন্টু 5/9 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। মানে 25 ইন্টু 5/9 মিটার পরস্পরকে অতিক্রম করে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার পরস্পরকে অতিক্রম করে কত সেকেন্ডে? 1/8 হবে, 1/25 ইন্টু 5/9 এটা হবে, মানে এটা উল্টে গেলে হবে 9/25 ইন্টু 5 সেকেন্ডে। ট্রেন দুটো পরস্পরকে কতটা অতিক্রম করবে? অতিক্রম করবে মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি মানে 500 মিটার অতিক্রম করবে। তাহলে পরস্পরকে 500 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? 9 গুণ 500 ডিভাইডেড বাই 25 গুণ 5। 25 দিয়ে কাটলে হয় 20, 5 দিয়ে 20 কে কাটলে হয় 4, মানে 4 নং 36 এত সেকেন্ডে অতিক্রম করবে। আচ্ছা, আমাকে বলেছে ট্রেন ধীরগতির ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত মিনিট সময় লাগবে? তো আমার বেরোলো 36 সেকেন্ড। সেকেন্ডটাকে মিনিটে নিতে হবে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান কত মিনিট লাগবে? 36/60 মিনিট। আচ্ছা, এটাকে যদি 6 দিয়ে কাটি, নিচে হবে 10, উপরে হবে 6, মানে 6/10। 6/10 মানে 10 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? পয়েন্ট এক ঘর সরে যায়, মানে 0.6 মিনিট হবে। তাহলে কত মিনিট সময় লাগবে? 0.6 মিনিট সময় লাগবে, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 6 ও 150 মধ্য সমানুপাতি কত? দেখো, একটু আগে তৃতীয় সমানুপাতির ফর্মুলা করালাম, তাহলে মধ্য সমানুপাতির একটা ফর্মুলা আছে। মধ্য সমানুপাতির ফর্মুলাটা কি? মধ্য সমানুপাতি সমান সমান, মানে মাঝেরটা আর কি, √6 ইন্টু 150, মানে √, সংখ্যা দুটোর গুণফল। তাহলে কত হবে √? 6 কে ভেঙে কি লেখা যায়? 3 গুণ 2 গুণ 150 কে ভেঙে কি লেখা যায়? 5 গুণ 30, মানে 5 গুণ, আচ্ছা 6 গুণ, আচ্ছা 6 কে 6 লিখছি, ইন্টু 150 কে কি লেখা যায়? 150 হচ্ছে 5 গুণ 30, মানে 5 গুণ 6 গুণ 5 বা 5 গুণ 6। তাহলে দেখো, এখানে দুটো 6 রয়েছে, দুটো 6 থেকে রুটের বাইরে একটা 6 বেরোবে, গুণ দুটো 5 থেকে রুটের বাইরে একটা 5 বেরোবে, মানে হবে 30। আচ্ছা, কি করে √, এটা সেটাও একটু বলে দিই। দেখো, 6 আর 150 মধ্য সমানুপাতি, মানে মধ্য সমানুপাতি মানে মাঝে বসবে। আমি ধরছি মধ্য সমানুপাতিটা হচ্ছে x, তার মানে হবে 6 x আর 150, এই তিনটে হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? 6/x সমান সমান হবে x বাই 150, কোনাকুনি গুণ করলে কি হয়? x স্কয়ার সমান সমান হবে 6 গুণ 150, লেখ সমান সমান কি হবে? √6 গুণ 150। তা এইভাবে আসছে রুটটা, ঠিক আছে। তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার 520 টাকা দিয়ে একটি জিনিস কিনেছে, মানে জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 520 টাকা। জিনিসটি কত টাকায় বিক্রি করলে তার 30% লাভ হবে? আচ্ছা, তার 30% লাভে তার বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে? 30% লাভে বিক্রয় মূল্যটা হয়ে যাবে ক্রয় মূল্যের থেকে আরো 30% বেশি, মানে 520 এর আরো 30% বেশি, মানে কত? এটা ইন্টু 130/100, আমি একবারে বিক্রয় মূল্য বের করে ফেললাম। আচ্ছা, তাহলে শূন্য শূন্য কেটে দিই, এই শূন্য শূন্য কেটে দিই, 52 গুণ 13। আচ্ছা, 13 দুগুণে হয় 26 এর 6, হাতে 2, 5 13 65 দিয়ে 67, মানে 676 টাকা হবে। তারপরটা কি বলছে দেখো, এ একটি কাজ 15 দিনে ও বি সেই কাজটি 20 দিনে করতে পারে। যদি তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করে এবং এ প্রথম দিনে কাজ করে, তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? কি বলছে দেখো, একটি কাজ এ করে হচ্ছে কত দিনে? 15 দিনে, আর বি কাজটা করে কত দিনে? 20 দিনে। তা যখন আমার এরকম বলবে এ 15 দিনে করছে, বি 20 দিনে করছে, তখন আমি কি ধরবো? টোটাল কাজটাকে ধরে নেব। তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজটা ধরবো 15 আর 20 লসগু করলে যত হয় তত ধরবো। 15 আর 20 লসগু করলে কত হয়? 60 হয়। টোটাল কাজটা হবে 60টি কাজ। তাহলে এবার কি করবো? এবার এ একদিনে কতগুলো কাজ করে, বি একদিনে কতগুলো কাজ করে। তাহলে দেখো, টোটাল কাজ হচ্ছে 60টা কাজ।
তাহলে এ 15 দিনে করে 60টা কাজ, তার মানে এ একদিনে কতগুলো কাজ করবে? 15 দিনে যদি 60টা কাজ করে একদিনে করবে তাহলে 60/15টা কাজ, মানে 4টে কাজ। একই রকম করে বি কি করে? 20 দিনে 60টা কাজ করে। তাহলে বি যদি 20 দিনে 60টা কাজ করে তাহলে একদিনে কতগুলো কাজ করবে? 60/20, মানে 3টে কাজ। তাহলে বি একদিনে করবে 3টে কাজ। আচ্ছা, এবার কি বলছে দেখো, যদি তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করে। পর্যায়ক্রমিক দিন মানে কি? মানে একদিন এ কাজ করে, পরের দিন বি কাজ করে, আবার তার পরের দিন এ কাজ করে, তারপরের দিন বি কাজ করে, এইভাবে। এবং এ প্রথম দিনে কাজ করে, মানে প্রথম দিন এ কাজটা শুরু করলো, প্রথম দিন এ কাজ করলো, দ্বিতীয় দিন বি কাজ করবে, আবার তৃতীয় দিন এ কাজ করবে, চতুর্থ দিন বি কাজ করবে, এইভাবে। তাহলে প্রথম দিন এ কাজ করে মানে এ একদিনে করে 4টে কাজ, তাহলে এ প্রথম দিনে করলো 4টে কাজ। আবার বি তার পরের দিনে কতগুলো কাজ করে? বি তার পরের দিনে করবে 3টে কাজ। তাহলে দেখো এইভাবে কাজটা চলতে থাকবে, আবার তৃতীয় চতুর্থ একই রকম ভাবে এইভাবে কাজটা চলবে। তাহলে এ আর বি মিলে প্রথম দুদিনে, মানে এ প্রথম দিন বি দ্বিতীয় দিনে কতগুলো কাজ করবে? 4 আর 3 এই দুটোর যোগ মানে 7টা কাজ করবে। এইভাবে তারা আবার পরের 2 দিনে আরো 7টা কাজ করবে, তারপরের 2 দিনে আরো 7টা কাজ, এইভাবে চলতে থাকবে কাজগুলো। তাহলে দেখো এইভাবে কতগুলো সাইকেল হবে? এইভাবে এই যে 2 দিন করে কতগুলো সাইকেল হবে? টোটাল কাজ হচ্ছে 60টা। তাহলে তারা 7টা করে কাজ করবে 2 দিন করে। তাহলে দেখো 60-এর কাছে যেতে হলে এরকম কাজ 7 কতগুলো, এরকম 7 করলে 60-এর কাছে যে 8খানা 7 করলে দেখো 56 হয়। 7 গুণ 8 করলে কত হয়? 56। মানে এইভাবে সাইকেলটা যদি 8 বার চলে, 8 বার যদি এরকম 7টা করে কাজ হয় তাহলে কতদিন হচ্ছে? একটা সাইকেলে 2 দিন করে, 2 দিন করে 8 বার, মানে 2 গুণ 8 দিন, মানে 16 দিন। 16 দিনে তাহলে কতগুলো কাজ হচ্ছে? 7 গুণ 8 মানে 56টা কাজ। তারপরে দেখো 56টা কাজ হওয়ার পর টোটাল কাজ তো 60টা কাজ, তাহলে 56টা কাজ হওয়ার পর আর কতগুলো কাজ বাকি থাকে? 60 মাইনাস 56টা, মানে 4টে কাজ বাকি থাকে। তাহলে সেটা কততম দিন? সেটা 17 নম্বর দিন। 17 নম্বর দিনে আবার কে কাজ করবে? এ কাজ করবে 17 নম্বর দিনে। এ একদিনে কটা কাজ করে? এ একদিনে 4টে কাজ করে, তাহলে আর 4টে কাজই পড়ে থাকছে, মানে এই 4টে কাজ এর করতে আর একদিন আরো লাগবে, তাহলে 16 দিন টোটাল কাজ হবে। আরো একদিন এক্সট্রা এর লাগবে, মানে টোটাল কত দিন লাগবে? 16 আর 1-এ 17 দিন টাইম লাগবে। তাহলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? কাজটি শেষ হতে 17 দিন সময় লাগবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, 14 × 6, এই 14 × 9 ইন্টু দিয়েছে। আচ্ছা, 14 × 9 ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে, এটার গুণটা করে নিলে কত হয়? 14 গুণ 9 করলে 126 গুণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 8/2 ছিল, মানে 8/2 লিখছি, ইন্টু 18 - 15 মানে কত? 3/3। 2 আর 8 কে কাটলে হয় 4, 3 আর 3 কে কাটলে হয় 1, মানে আর কিছু নেই। তাহলে 126 গুণ 4, 126 গুণ 4 করলে কত? 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 2 = 8, 2 10 0 হাতে 1, 4 কে 4 আর 5, মানে 504, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, অক্ষয়ের কাছে 1218 টাকা আছে। সে এই টাকা তার 2 ছেলে অর্জুন ও কার্তিকের নামে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে এমন ভাবে রাখে যে অর্জুন এবং কার্তিক যথাক্রমে 12 ও 13 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে ফেরত পায়। তাহলে অক্ষয় কার্তিককে কত টাকা দিয়েছে? তাহলে দেখো 1218 টাকা আছে, ও দুইজনের নামে দিয়েছে। অর্জুনের নামে কিছু টাকা দিয়েছে আর কার্তিকের নামে কিছু টাকা দিয়েছে, যাতে তারা কি 12 ও 13 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পায়। মানে সুদাসলটা তারা 12 বছর পর অর্জুনের সুদাসল আর 13 বছর পর কার্তিকের সুদাসল যেন সমান হয়। তাহলে আমি ধরছি অক্ষয় অর্জুনকে দিয়েছে হচ্ছে এক্স টাকা, আর বাকি টাকাটা টোটাল টাকা হচ্ছে 1218। তাহলে 1218-এর মধ্যে এক্স টাকা যদি অর্জুনের নামে রাখে তাহলে কার্তিকের নামে কত টাকা রাখবে? কার্তিকের নামে রেখেছে তাহলে 1218 মাইনাস এক্স টাকা। এটা কি হারে ব্যাংকে রেখেছে? 10% চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে 12 বছরের অর্জুনের 12 বছরের সুদাসল আর কার্তিকের 13 বছরের সুদাসল সমান হবে। তাহলে অর্জুনের 10% সুদের হারে এই এক্স টাকাটার 12 বছরের সুদাসল মানে সমল চক্রবৃদ্ধিটা কি হবে? x ইন্টু 1 প্লাস সমল চক্রবৃদ্ধির এটা ফর্মুলা, x ইন্টু 1 প্লাস r/100, r এর মান হচ্ছে 10। তাহলে 10/100 হোল টু দি পাওয়ারে কত হবে? সময়টা মানে অর্জুনের কত বছর? 12 বছর খাটছে, মানে পাওয়ারে 12 হবে। এটা কার সাথে সমান? কার্তিকের 13 বছরের সুদাসলের সাথে সমান। কার্তিকের আসল কত? 1218 মাইনাস এক্স। তাহলে 1218 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস r/100, 1 প্লাস r/100 মানে কত? সে একই, 10/100 হোল টু দি পাওয়ার কত হবে? খালি এখানে বছরটা 13, মানে পাওয়ারে 13 বসবে। আচ্ছা, এই শূন্য কেটে যায়, এখানেও তাই হয়। তাহলে করলে দেখো কত হয়। তাহলে আমি যদি x আর 1218 মাইনাস, আচ্ছা এটাকে ভেঙে দিই, তাহলে x ইন্টু এটা কত হয়? এটা লসাগু করলে হয় দেখো 11/10। তাহলে 11/10 হোল টু দি পাওয়ার 12, সেটা ইজ ইকুয়াল টু কত? 1218 মাইনাস এক্স ইন্টু এটাও একই 11/10 হোল টু দি পাওয়ার 13। আমি x গুলোকে যদি বাপাশে আনি আর সংখ্যাগুলোকে ডান পাশে পাঠাই তাহলে কি হবে? x বাই 1218 মাইনাস এক্স, এটা সমান সমান কত? ডান পাশের উপরে বসবে 11/10 হোল টু দি পাওয়ার 13
বাই আসবে, এইটা যদি বাঁ পাশের নিচে চলে আসে তাহলে 11/10 হোল টু দি পাওয়ার 12। তাহলে দেখো 11/10 দুটো ক্ষেত্রেই আছে, উপরে পাওয়ারে 13 রয়েছে, এখানে 12 রয়েছে, তাহলে 11/10 এর পাওয়ারে উপরে 13 নিচে যদি 12 মানে ভাগ থাকে, তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, মানে বাদিকে যা আছে তাই রাখলাম। আর এক্ষেত্রে পাওয়ারে কি হবে, 11/10 হোল টু দি পাওয়ার 13 মাইনাস 12। আমি একদম ভেঙে ভেঙে বলছি, তাহলে আমার কি হবে, x/1218 মাইনাস x সমান সমান কত, 13 মাইনাস 12 করলে 1 হয়, মানে 11/10 হোল টু দি পাওয়ার 1 মানে 11/10ই। এবার কোনাকুনি গুণ করছি, এদিকে করছি, কোনাকুনি গুণ করলে কত হবে, 10x সমান সমান হবে 11 ইন্টু 1218 মাইনাস 11x। এক্স গুলোকে যদি বাঁ পাশে আনি তাহলে কি হয়, 10x প্লাস 11x মানে 21x সমান সমান 11 ইন্টু 1218। তাহলে x সমান সমান কত হবে, 11 ইন্টু 1218 ডিভাইডেড বাই 21। 3 দিয়ে যদি কাটি তাহলে হয় 7, আর এটাকে 3 দিয়ে কাটলে হয় 4 0 6। 7 দিয়ে কাটলে হয় প্রথমে 5 বার যাবে, 5 6 মানে 8 বার যাবে, তাহলে x এর মান কত হলো, 11 গুণ 58 করলে কত হয়, 8 11 88 8 হাতে 8 5 11 55 8 63, মানে x এর মান বেরোলো 338 638। আমাকে কি বার করতে বলে, চক্ষয় কার্তিককে কত টাকা দিয়েছিল, আমি কি ধরেছিলাম কার্তিককে দিয়েছে 1218 মাইনাস x, তাহলে কার্তিককে কত টাকা দিয়েছে, 1218 মাইনাস 638, এক্স এর মান 638 করলে কত হয়, 0 8 6 এর 7 5, মানে কার্তিককে কত টাকা দিয়েছিল, 580 টাকা, অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 42 84 ও 153 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। দেখো এগুলো করার একটা নিয়ম আছে, তো সেই নিয়মেও বলছে, আমি অপশন ধরে করলে কিভাবে হবে সেটাও বলছি। তো প্রথমে নিয়মেরটা বলি, তো যখনই এরকম টাইপের বলবে সেই বৃহত্তম সংখ্যাটি কত, দেখো যখনই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে ভাগ করছে মানে গসাগু করতে হয়। কার গসাগু করবো, দেখো এই যত যতকে ভাগ করছে না, 42 84 53 153 কে, এদের না এদের বিয়োগফলটা নেবো, মানে প্রথম দুটোর আগে কত 42 আর 84, এদের বিয়োগফলটা নেবো। এদের বিয়োগফল কত, এদের বিয়োগফল হচ্ছে 84 মাইনাস 42 করলে কত হয়, সমান সমান হয় 42। তারপরে কি, পরের বড় দুটো মানে ছোটটা আর মেজোটা, তারপরে হচ্ছে বড় আর মেজোর তফাৎ নেব, মানে হলো 42, তারপরের দুটোর বিয়োগফল কত, 153 থেকে 84 বাদ দিলে হয় কত, 9 8 আর 9 6। কি কি বেরোলো তাহলে, 42 বেরোলো আর 69 বেরোলো, এদের গসাগু বের করতে হবে। তো 42 এবং 69 এর গসাগু যদি আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করি কত হয়, একবার দিলে হয় 42 মানে 27, আবার 42, বা দেখো 42 আর 69 এইভাবে যদি আমি করি, দেখো 3 দিয়ে ভাগ করা যায় মানে 14 আর 23 হয়, আর কিছু দিয়ে যায় না, মানে এদের গসাগু কত, গসাগু হবে তাহলে 3। তাহলে সেই বৃহত্তম সংখ্যাটি কত হবে, বৃহত্তম সংখ্যাটি হবে সমান সমান 3, যেটি দিয়ে 42 84 153 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকে। মানে দেখো 3 দিয়ে যদি আমি 42 কে ভাগ করি, ভাগশেষ কত থাকে, 3 দিয়ে 42 কে দেখো ভাগ করলে মিলে যায়, মানে ভাগশেষ 0 থাকে। 3 দিয়ে 84 কেও ভাগ করলে দেখো মিলে যায়, 28 হয় ভাগফল, সেক্ষেত্রেও 0 ভাগশেষ থাকে। 3 দিয়ে 153 কে ভাগ করলেও দেখো মিলে যায়, ভাগফল হয় 51, সেক্ষেত্রেও 0 ভাগশেষ থাকবে, তাহলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। এইভাবে দেখো অপশন ধরে করতে পারো, 3 দিয়ে ভাগ করলে 0 0 থাকছে, যদি আমি 5 দিয়ে ভাগ করতাম তাহলে 42 কে ভাগ করলে দেখো 2 ভাগশেষ থাকছে। 5 দিয়ে যদি 84 কে ভাগ করতাম তাহলে দেখবা 4 ভাগশেষ থাকছে। 5 দিয়ে যদি 153 কে ভাগশেষ করো তাহলে 3 ভাগশেষ থাকছে। তো প্রতি ক্ষেত্রে তো সমান ভাগশেষ থাকছে না, তাহলে হবে না। একই রকম করে 7 দিয়ে ভাগ করবে, দেখো 42 কে ভাগ করলে 0 ভাগশেষ থাকছে, মিলে যাচ্ছে। 184 কে ভাগ করলেও 7 বারং 84, 0 ভাগশেষ থাকছে। আর 153 কে ভাগ করলে হয় 7 দুগুণে 14 1 3 মানে 7, মানে 6 ভাগশেষ থাকছে, তাহলে এটা হবে না, প্রতি ক্ষেত্রে সমান তো থাকছে না, তাই এটা 3ই হবে। তারপর কি বলছে দেখো, 432 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকে সোহম এবং রোহন একই জায়গা থেকে একই দিকে দৌড়াতে শুরু করলো। তাহলে একটা বৃত্তাকার ট্র্যাক আছে, ধরো এখান থেকে তারা দৌড়াতে শুরু করলো একই দিকে, সোহম এইদিকে দৌড়াচ্ছে আর একজনকে রোহন এইদিকেই দৌড়াচ্ছে। তাদের গতিবেগ যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 9 মিটার পার সেকেন্ড। তারা একই সময়ে যাত্রা শুরু করলো, একই জায়গা থেকে একই দিকে, একই সময়ে হবে। হ্যাঁ, এখানে একই সময়ে বোধহয় মিসিং আছে কথাটা, একই সময়ে হবে। আচ্ছা, তারা একই দিকে দৌড়ে, তাদের গতিবেগ যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 9 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো সোহম 1 সেকেন্ডে যাচ্ছে কত, সোহম যাচ্ছে 1 সেকেন্ডে 12 মিটার, আর আরেকজনকে রোহন, রোহন 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, রোহন 1 সেকেন্ডে যাচ্ছে 9 মিটার। তাহলে দেখো, তাহলে সোহম প্রত্যেক সেকেন্ডে রোহনের থেকে কতটা এগিয়ে যাচ্ছে, সোহম প্রত্যেক সেকেন্ডে 1 সেকেন্ডে রোহনের থেকে এগোচ্ছে দেখো 12 মাইনাস 9 মানে 3 মিটার করে প্রতি সেকেন্ডে এগিয়ে যাচ্ছে। এবার কি বলেছে দেখো, তারা কত সেকেন্ড পর প্রথমবারের জন্য সাক্ষাৎ করবে। তাহলে দেখো সোহম তো এগিয়েই গেল, তাহলে এরা আবার এরাও এরকম করে যাচ্ছে, এরকম করে যেতে যেতে কখন আবার সাক্ষাৎ করবে, যখন যখন কি সোহম এই রোহনের থেকে 1 পাক বেশি ঘুরে তারপরে দেখা করবে, তখনই, মানে কখন সাক্ষাৎ করবে, যখন ধরো সোহম 5 পাক ঘুরে নিল,
সেই টাইমে রোহন ধরো 4 পাক ঘুরলো, তা সেক্ষেত্রেই একমাত্র সাক্ষাৎ হতে হবে, মানে ওকে একবার পুরো ক্রসিং করে আরেকবারে ওকে পাক্ষে ধরে নিল, সেই ক্ষেত্রেই ওরা সাক্ষাৎ করতে পারবে। মানে ধরো সোহম 5 পাক ঘুরলো, রোহন সেই টাইমে 4 পাক কমপ্লিট করলো এই টাইমটাতে, তাহলে দেখো প্রতি সেকেন্ডে মানে ওরা যেই টাইমে সাক্ষাৎ করবে তখন তাদের মধ্যে তফাৎ কত হবে, 432 মিটার হবে, মানে এক পাকের তফাৎ হবে, এক পাক মানে 432 মিটার। তাহলে দেখো, তাহলে তাদের মধ্যে 3 মিটার তফাৎ হয় হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 432 মিটার তফাৎ হবে কত সেকেন্ডে, তাহলে 432 মিটার তফাৎ হবে কত সেকেন্ডে, 432/3 সেকেন্ডে। কাটাকুটি করলে কত হয়, 1 4 4, মানে 442, 432 মিটার তফাৎ হবে কত সেকেন্ড পরে, 144 সেকেন্ড পরে। তাহলে তারা কত সেকেন্ড পর প্রথমবারের জন্য সাক্ষাৎ করবে, প্রথমবারের জন্য সাক্ষাৎ করা মানে মানে যে বেশি গতিতে যাচ্ছে সে অন্যজনের থেকে এক পাক বেশি ঘুরবে তবেই সাক্ষাৎটা হবে। তার মানে কত সেকেন্ড পর তারা প্রথমবারের জন্য সাক্ষাৎ করবে, 144 সেকেন্ড পর। তারপর কি বলছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 284 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা। তো এটা দেখো, এটা একদম সরল সুদ বের করার ফর্মুলা। আমি ধরছি মূলধন x টাকা, তাহলে সরল সুদ বের করার ফর্মুলা কি, PTR/100, যেখানে p টা কত, p টা এখানে x ইনটু t মানে কত, সময়টা মানে 2 বছর, ইনটু 2 ইনটু r, r এর মান কত 5% বলে দিয়েছে, তাহলে 5 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত, 284 সরল সুদ বলে দিয়েছিল। তাহলে x এর মান কত, এখানে দেখো 2 আর 5 গুণ করলে হয় 10, আর এখান থেকে একটা 10 এর শূন্য কেটে দিলাম, তাহলে x সমান সমান কত হবে, 284 গুণ 10 করলে 2 আর 4 শূন্য, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 26 সেমি এবং সেটির দৈর্ঘ্য 7 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি। আয়তক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে আর দৈর্ঘ্য বলে দিয়েছে। আমি ধরছি আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে x, তাহলে আয়তক্ষেত্রটার পরিসীমা কত হবে, পরিসীমার ফর্মুলা কি, পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য বলেছে 7, মানে 7 প্লাস x, তা এইটা সমান সমানই বলে দিয়েছে 26, তাহলে দুইটাকে যদি ডান পাশে পাঠাই কত হয়, তাহলে 7 প্লাস x সমান সমান হবে 26/2 মানে 13, তাহলে x এর মান কত হবে, 13 মাইনাস 7 মানে 6। তাহলে প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম 7 সেমি, প্রস্থ পেলাম 6 সেমি। আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 7 ইনটু 6 মানে 42 বর্গ সেমি, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, প্রতি 100টি আম 1210 টাকা দরে 400টি আম কেনা হয়েছে এবং সেগুলি বিক্রি করে 960 টাকা লাভ হয়েছে, তাহলে প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত। তাহলে দেখো, প্রতি 100টি আম কিনেছে 1210 টাকা দিয়ে, তাহলে এরকম 400টা আম কিনেছে, তাহলে 100টা আমের ক্রয় মূল্য হচ্ছে 1210 টাকা, তাহলে 400টা আমের ক্রয় মূল্য কত হবে, 100টার যদি এত হয় 400টার হবে কত, 1210 গুণ 4 করলে কত হয়, এটা হয় হচ্ছে 4840 টাকা। এটা হচ্ছে মোট ক্রয় মূল্য, 400টা আমের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। এবার কি বলেছে দেখো, সেগুলি বিক্রি করে 960 টাকা লাভ হয়েছে, তাহলে কিনেছে 4840 টাকা দিয়ে, লাভ হয়েছে 960 টাকা সবগুলো বিক্রি করে। তাহলে 400টা আমের বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই বিক্রয় মূল্য পাওয়া যাবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, এইটা যোগ আরো 960 মানে কত হয়, 0 6 4 10 0 হাতে 1 9 10 18 8 হাতে 1 4 5। আমাকে কি বার করতে বলেছে, প্রতি ডজন আমের বিক্রয় মূল্য কত, মানে 12টা আমের বিক্রয় মূল্য, এক ডজন মানে কটা, 12টা। তাহলে আমি কি পেলাম দেখো, 400টা আমের বিক্রয় মূল্য পেলাম 5800 টাকা, তাহলে এটা বিক্রয় মূল্য, তাহলে একটা আমের বিক্রয় মূল্য কত হবে, 5800 ডিভাইডেড বাই 400, আমাকে বের করতে হবে 12টা আমের বিক্রয় মূল্য কত হবে, তাহলে এটা ইনটু 12 হবে, দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে 12কে কাটলে হয় 3, তাহলে 3 8 24 4 হাতে 2 3 5 15 2 17 মানে 174 টাকা অপশনে। তারপরটা কি বলছে দেখো, একটি দোকানে একটি ইলেকট্রনিক ঘড়ির মুদ্রিত মূল্য 45,880 টাকা, মুদ্রিত মূল্য হচ্ছে এইটা, এবং সেটির উপর 25% ছাড় দেওয়া হয়, তাহলে ক্রেতাকে সেই ঘড়িটি কেনার জন্য কত টাকা দিতে হবে। আচ্ছা, ক্রেতা কিনছে মানে দোকানদার বিক্রি করছে, তাহলে দোকানদারের বিক্রয় মূল্যটা হবে, দোকানদারের বিক্রয় মূল্যটাই হবে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে দেখো, এই 4000 এই 45,880-র উপর 25% ছাড় দিচ্ছে, তাহলে দোকানদারের বিক্রয় মূল্য কত হবে, 4000 এই 45,880 এর উপর 25% ছাড় দিচ্ছে, মানে বিক্রি করছে কত দিয়ে, এর 75% দামে, মানে এটা ইনটু 75/100, এটা একবারে হয়ে গেল। আর না এটার 25% করে ছাড় বেরোতো, তারপরে আবার 45,880 থেকে ওটা বাদ দিতে হতো, তো আমি একবারে করে দিলাম। এটাকে দেখো 25 দিয়ে যদি কাটি তাহলে হয় 4 আর উপরে হয় 3, 4 দিয়ে আবার এটাকে কাটলে প্রথমে একবার যায়, তারপর আবার একবার যায়, তারপর হয় 18, মানে 4 4 16, তারপর 2 8 মানে 7 0, গুণ করে দিলে কত, 3 0 0, 3 7 21, 1 হাতে 2, 3 4 12 দিয়ে 14, 4 হাতে 1, 3 একে 3 একে 4, 3 একে 3, মানে হলো কত, 3 4 4 1 0 টাকা, মানে 3 4 4 1 0 টাকা, অপশন বি। তারপরটা
কি বলছে দেখো, 7, 5, 1, 6, 7, 6, 3, 5 ও 7, 9, 9, 2 কে বৃহত্তম সংখ্যা x দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তাহলে x সংখ্যাটির অঙ্কগুলির গুণফল কত? তাহলে এটাও দেখো একটু আগেই করালাম, প্রতি ক্ষেত্রে x ভাগশেষ থাকছে, মানে সংখ্যা তিনটে কি কি, 7, 5, 1, 6, 7, 6, 3, 5 আর 7, 9, 9, 2। তাহলে আমি আগে প্রথম দুটো না, মানে যেই দুটো তিনটে সংখ্যা, একটা ছোট, একটা মাঝখানে রয়েছে আর একটা বড়, তাহলে ছোট আর মাঝখানে যে রয়েছে, মাঝে যে থাকবে মানে বড়র দিক থেকে আর কি, তাদের বিয়োগফল বার করি, মানে 7, 6, 3, 5 আর 7, 5, 1, 6 এর বিয়োগফল বার করি, কত হয় 9, 1 আর 1 2, 1, 1। এবার কি, এবার বড় আর মেজো যে তাদের বিয়োগফল বার করি, মানে 7, 9, 9, 2 মাইনাস 7, 6, 3, 5, বিয়োগ করলে কত, 7, 3 আর 1 4, 5, 6, 3। মানে এইবার যে বিয়োগফল গুলো বেরোলো, এদের কি করবে, এদের গসাগু করবো, 119 আর 357 এর গসাগু করলে কত, দেখো 3 বার দিলেই হয় 357, মানে এদের গসাগু কত হবে, 119 হবে। মানে সেই বৃহত্তম সংখ্যাটি কত, যাদের প্রত্যেকে ভাগ করলে সমান ভাগশেষ থাকে, সেই বৃহত্তম সংখ্যাটি হলো 119, মানে x টা এখানে হলো 119। আমাকে কি বার করতে বলেছে, x সংখ্যাটির অঙ্কগুলোর গুণফল কত, x সংখ্যার অঙ্কগুলো কি কি, 1, 1 আর 9, এদের গুণফল করলে কত, 1, 1 কে 1, 1 গুণ 9 করলে 9, তাহলে এদের সংখ্যাটির অঙ্কগুলির গুণফল কত হবে, 9 হবে। তারপরটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে প্রথমে 50% বাড়ানো হলো ও আবার 50% বাড়ানো হলো, তাহলে নতুন সংখ্যাটিকে আবার পূর্বের সংখ্যায় ফেরত আনতে হলে কত শতাংশ কমাতে হবে? আচ্ছা, আমি ধরছি প্রথমে সংখ্যাটা ছিল 100, সেটাকে কি করেছে 50% বাড়ানো হলো, তাহলে সংখ্যাটা 100 ছিল, ওটাকে 50% বাড়ালে নতুন সংখ্যা কত হয়, 150 হয়, 100 তে 50 বাড়ে মানে 150। এই যে নতুন সংখ্যাটা হলো, সেটাকে আবার 50% বাড়িয়েছে, মানে এখন সংখ্যাটা হলো 150, একে আবার 50% বাড়ানো, মানে নতুন সংখ্যাটা কত হবে, এই 150 এর আবার 50% বাড়িয়েছে, মানে 150 এর 150%, মানে 150 ইন্টু 150/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, মানে নতুন সংখ্যাটা কত হলো, 225। মানে পরপর দুবার 50% বাড়ানোর পর যে নতুন সংখ্যাটা হলো, সেটা হলো 225। এবার কি বলেছে, নতুন সংখ্যাটিকে আবার পূর্বের সংখ্যায় ফেরত আনতে হলে, মানে আবার 100 তে ফেরত আনবে, তাহলে এখন হয়েছে 225, 225 কে আবার 100 তে আনবে, তাহলে কতটা কমাতে হবে, 225 মাইনাস 100, মানে 125 কমাতে হবে, কতর মধ্যে, এখন তো 225, তাহলে 225 এর মধ্যে 125 কমাতে হবে, সেটাই কত শতাংশ কমাতে হবে, মানে যতটা কমাতে হবে 125 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে 225 এর মধ্যে, ডিভাইডেড বাই 225 ইনটু পার্সেন্টেজ, মানে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা, 25 দিয়ে কাটলে হয় 5, এখানে হয় 9, মানে উপরে হচ্ছে 500/9 এত পার্সেন্ট। এটাকে যদি আমি ভাগ করি, প্রথমে দেখো 5 বার যায় হয় 45, তারপরে আবার 50, মানে 5 বার যায় হয় 45, আবার 5 মানে 55 পূর্ণ 5 এর 9%, মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, বাবন ও রাকেশের গড় ওজন 46 কেজি। যদি অতুল ও বাবনের গড় ওজন 39 কেজি হয় এবং বাবন ও রাকেশের গড় ওজন 50 কেজি হয়, তাহলে বাবনের ওজন কত কেজি? কি বলছে দেখো, অতুল, বাবন ও রাকেশের গড় ওজন হচ্ছে 46 কেজি, মানে অতুল, বাবন আর রাকেশের যদি আমি ওজনের সমষ্টি বার করি, তাহলে এদের তিনজনের ওজনের সমষ্টি কত হবে, এদের তিনজনের গড় ওজন 46, তাহলে তিনজনের ওজনের সমষ্টি কত হবে, 46 ইন্টু 3, মানে কত হয়, 138 কেজি। তারপরে কি বলেছে, অতুল ও বাবনের গড় ওজন 39 কেজি, তাহলে অতুল আর বাবনের ওজনের সমষ্টি কত হবে, দুজনের গড় ওজন বলেছে 39, তাহলে দুজনের ওজনের সমষ্টি কত, 39 ইন্টু 2 হবে, মানে 78 কেজি। এখানে দেখো, অতুল, বাবন আর রাকেশের ওজনের থেকে যদি আমি অতুল আর বাবনের ওজনটাকে বাদ দিই, তবে রাকেশের ওজনটা পড়ে থাকে, তাহলে এই তিনটের থেকে এদের দুজনকে বাদ দিলে কার ওজন পড়ে থাকবে, রাকেশের, তাহলে রাকেশের ওজন কত হবে, তিনজনের ওজন থেকে 78 কেজি বাদ দেবো, মানে 138 মাইনাস 78, মানে 50 কেজি। আবার কি বলেছে দেখো, বাবন ও রাকেশের গড় ওজন 50 কেজি, তাহলে বাবন আর রাকেশের ওজনের সমষ্টি কত, দুজনের গড় ওজন 50, তাহলে দুজনের ওজনের সমষ্টি কত, 50 ইন্টু 2, মানে 100 কেজি। আবার এখান থেকে রাকেশের ওজন বলেছে 50 কেজি, তাহলে বাবন আর রাকেশের থেকে আমি যদি রাকেশের ওজনটা বাদ দিই, তবে বাবনের ওজনটা পড়ে থাকে, তাহলে বাবনের ওজন কত হবে, বাবন আর রাকেশের ওজন 100, তার থেকে রাকেশের ওজন মানে 50 বাদ দেবো, তাহলে এই বাবনের ওজন বেরিয়ে যাবে, মানে 100 মাইনাস 50, তাহলে কত হয়, 50 কেজি, মানে অপশন সি হবে, বাবনের ওজন 50 কেজি। তারপরটা কি বলছে দেখো, অনিলের কাছে 1224 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে অশোক এবং রাজের মধ্যে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখে যে অশোক এবং রাজ যথাক্রমে 13 এবং 14 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। তাহলে অনিল রাজের নামে কত টাকা রেখেছে? দেখো, একটু আগে এই সেম একটা অঙ্ক করিয়েছি, তাহলে অনিলের কাছে এত টাকা আছে, তাহলে অশোক আর রাজের নামে এই টাকাটা রেখেছে, তাহলে আমি ধরছি অশোকের কাছে নামে রেখেছে x টাকা, তাহলে রাজের নামে কত রেখেছে, টোটাল টাকা ছিল 1224, তাহলে অশোকের নামে x টাকা রাখলে রাজের নামে রেখেছে 1224 মাইনাস x টাকা। আচ্ছা, কি হারে রেখেছে, সুদের হার কত, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 4%,
তারপরে কি বলেছে, অশোক এবং রাজ 13 এবং 14 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ পাবে। মানে অশোক 13 বছর পর সমূল চক্রবৃদ্ধি যেটা পাবে, রাজ 14 বছর পর সেই একই সমূল চক্রবৃদ্ধি পাবে। তাহলে অশোক 13 বছর পর কোন টাকাটা পাবে, অশোকের ইয়ে হচ্ছে এক্স, অশোকের আসল হচ্ছে এক্স, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে, এক্স ইন্টু 1 প্লাস সুদের হার, মানে r/100 ছিল, মানে 4/100 হোল টু দি পাওয়ার কত হবে, অশোকের টাকাটা 13 বছর খাটছে মানে হোল টু দি পাওয়ার 13। এটা সমান সমান রাজের 14 বছরের সমূল চক্রবৃদ্ধি, রাজের টাকা কত 1224 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস r/100 মানে 4/100 হোল টু দি পাওয়ার কত হবে 14। তাহলে একই রকম করে যদি করি তাহলে আমি এক্স গুলোকে বাঁ পাশে আনি, হবে কত এক্স বাই 1224 মাইনাস এক্স। দেখো 4 আর 100 কাটাকুটি করলে কত হয়, এখানে হয় 1/25, এখানেও হবে 1/25, মানে এটা সমান সমান কত হবে, ডান পাশে দেখো 1 প্লাস 1 এর 25 মানে হয় 26/25, এখানেও হবে 26/25, এদিকেও হবে 26/25, ডান পাশে থাকবে দেখো 26/25 হোল টু দি পাওয়ার 14, আর এইটাকে বাঁ পাশের তলায় আনলে হবে 26/25 হোল টু দি পাওয়ার 13। তাহলে কত হচ্ছে এক্স বাই 1224 মাইনাস এক্স। এক্ষেত্রে পাওয়ার গুলোর বিয়োগ হয়ে যাবে, 26/25 উপরেও আছে নিচেও আছে, মানে কত হয়ে যাবে 26/25 টু দি পাওয়ার 14 মাইনাস 13, মানে হবে 26/25 টু দি পাওয়ার 1। তো আমি একবারে করছি, যেহেতু আমি আগের অঙ্কটাই দেখিয়ে দিলাম একবারে করছি। তাহলে থাকবে 26/25, কোনাকুনি গুণ করি তাহলে কত হয় 25x সমান সমান হবে 26 গুণ 1224 মাইনাস 26x। তাহলে 25x আর মাইনাস 26x যদি বাঁ পাশে আনি তাহলে হয় 25x প্লাস 26x মানে 51x সমান সমান হবে 26 গুণ 1224। তাহলে x সমান সমান কত, এখানে করছি x সমান সমান হবে তাহলে 26 গুণ 1224 ডিভাইডেড বাই 51, যদি 3 দিয়ে কাটি তাহলে হয় 17, মানে এখানে হবে তাহলে 4 0 8, 17 দিয়ে কাটাকুটি করলে 17 দুগুণে 34 আর 6 8 মানে 4, তার মানে x এর মান কত হবে 26 গুণ 24, 26 গুণ 24 যদি করি তাহলে কত হয় 4 6 24 এর 4 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 6 দুগুণে 12 2 হাতে 1, 2 দুগুণে 4 এর একে 5 মানে 4 2 আর 6 মানে হবে 624 টাকা। তাহলে x এর মান বেরোলো 624। আমাকে কি বার করতে বলেছে অনিল, রাজের নামে কত টাকা রেখেছিল, তা রাজের নামে কত টাকা রেখেছিল, এই যে 1224 মাইনাস এক্স মানে কত টাকা, 1224 মাইনাস এক্স মানে 624, মানে হয় 600 টাকা রেখেছিল রাজের নামে, মানে অপশন বি হবে। তারপরটা কি বলেছে, এটা সরল অঙ্ক করে ফেলি। তাহলে 12 গুণ 10 করলে কত হয় 120 ইন্টু এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 6 ভাগ 6 মানে 1, আমি একবারে লিখে দিই 1 গুণ, আগে যেহেতু ভাগের কাজ হয়, এটা কত 15 মাইনাস 12/3 মানে 3/3, তার মানেও 1, তার মানে হবে 120 হবে, অপশন এ। তারপরটা কি বলছে দেখো, পেট্রোলের দাম লিটার প্রতি 75% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ কেবলমাত্র 47% বাড়াতে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। কি বলছে, পেট্রোলের দাম 75% বৃদ্ধি পেয়েছে, আমি ধরলাম আগে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার 100 টাকা, এখন 75% বৃদ্ধি পেয়েছে, মানে এখন দাম কত হয়েছে 100 যোগ 75, 75% মানে কি 100 তে 75 বেড়েছে, তাহলে এখন দাম কত হবে 175 টাকা। তার মানে দেখো, মানে আগে 100 টাকায় যেই তেলটা পেয়ে যেত, এখন তার তেল কিনতে খরচ হবে 175 টাকা। তার জন্য কি করছে, এর জন্য খরচ কেবলমাত্র 47% বাড়াতে যাচ্ছে, মানে এখন খরচ করতে চাচ্ছে কত, আগে খরচ করতে 100 টাকা, কিন্তু এখন যদি সে আগের মতোই পেট্রোল কেনে তাহলে খরচ হবে 175 টাকা, কিন্তু সে খরচ বাড়াতে যাচ্ছে 47%, মানে কত বাড়াতে চাচ্ছে 100 থেকে আরো 47 বেশি, মানে 147 করতে চাচ্ছে খরচ। তাহলে ব্যবহার কত শতাংশ কমাতে হবে, তাহলে দেখো এখন যদি আগের মতোই ব্যবহার করে তাহলে পেট্রোল লাগবে হচ্ছে 175 টাকার, কিন্তু সে পেট্রোল লাগাতে চাচ্ছে 147 টাকার, তাহলে খরচ কতটা কমাতে হবে, কত টাকার খরচ কমাতে হবে 175 মাইনাস 147 টাকার, করলে কত হয়, করলে হয় 28 টাকার। তো কতর মধ্যে 28 টাকার খরচ কমাতে হবে 175 এর মধ্যে, তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে 28, যতটা কমাতে হবে ডিভাইডেড বাই যতর মধ্যে মানে 175 এর মধ্যে ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা 175 এর 100 কে যদি আমি 25 দিয়ে কাটি তাহলে হয় কত 7 হয়, আর এখানে হয় 4, 7 দিয়ে আবার 28 কে কাটলে হয় 4, মানে 4 4ই 16%। তাহলে পেট্রোলের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে 16%, মানে অপশন ডি হবে। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।